ডিড দ্য ওয়ার্ক। তারপর যখন আমরা বলবো এই ডান কোথায় কাজে লাগবে, V3, এটা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টে আমরা যখন প্যাসিভ মুড করব, তখন আমাদের এই ডান কাজে লাগবে। যেমন আমি কাজটি করিয়াছি, আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আই হ্যাভ ডান দা ওয়ার্ক। ঠিক একই নিয়মে ইট, এট, ইটেন, এই ভার্বের যে পরিবর্তন, টেন্স শিখতে গেলে এই ভার্বের পরিবর্তনটা আমাকে আগে শিখতে হবে। কেন আগে শিখতে হবে? কারণ ভার্বের পরিবর্তন যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে না করতে পারি, তাহলে আমরা টেন্স শিখতে পারবো না। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই জায়গাটা, যে আমাকে টেন্সের পরিবর্তন এবং টেন্স কিভাবে পরিবর্তন হচ্ছে। যেমন আমি যদি বলি সে ভাত খেয়েছিল, সে ভাত খাবে, সে 1 ঘন্টা ধরে ভাত খেতে থাকবে, সে 1 ঘন্টা ধরে ভাত খেতে থাকবে না। এখানে শুধু ভাত এবং সে, এটার কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে খাওয়া। শুধু পরিবর্তন হবে কি বলেন তো? খাওয়া। এই ইট শব্দের অর্থ হচ্ছে খাওয়া। এই যে ভার্বের পরিবর্তন, এটাই মূলত হচ্ছে আমার টেন্স। এই ভার্বের পরিবর্তনটা আমরা যত বেশি ভালো করে শিখবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে তত বেশি সহজ হবে। অর্থাৎ এই ভার্বের পরিবর্তনটাই হচ্ছে টেন্সের বিষয়, টেন্সের মূল উদ্দেশ্য। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন আমরা এখান থেকে এটা কিন্তু পাঠিয়ে দিব। গত ক্লাসের পিডিএফটা আপনারা পেয়েছেন, এটাও আপনারা আমি পেয়ে পাইনি, যাবেন। হ্যাঁ। আমি তো পাইনি পিডিএফ। ও, আপনি গতকাল জয়েন করেছিলেন প্রথম, তাই না? আজকে আপনাকে পাঠিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, এই টোটাল যে আমি বড় যে বইটা, আচ্ছা। বইয়ের পিডিএফটাই আপনাকে দিয়ে দিব। আপনি এখান থেকে সব দেখতে পারবেন। এবং এই যে কনজুগেশন অফ ভার্ব চ্যাপ্টার 8, এটাও দেখবেন ওই পিডিএফ এর চ্যাপ্টার 8-এ এইটা রয়েছে। আমি যা যা পড়াচ্ছি সব আচ্ছা, ওখানে পাবেন। আমার ক্লাস রেকর্ডটাও তো থাকবে। এবং এই পিডিএফটা আপনার কাছে থাকলে আপনি ইচ্ছা খুশি মতো যখন যে চ্যাপ্টার পড়তে হয় সেই চ্যাপ্টারটা পড়তে পারবেন। তো আচ্ছা দেখেন স্যার, আমি একটা বাক্যে কথা বলতে পারবো? আর হ্যাঁ, আমি হ্যাঁ, কালকে মনে হয় হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ, সোহাগ স্যারের সাথে। হ্যাঁ, তো হ্যাঁ, আমি বলছিলাম যে আমি ফার্স্ট থেকে, আমি আমার যখন আমার সাথে কথা হলো বলছিলেন যে ফার্স্ট থেকে আমার কাজটা শুরু হবে, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। আমার কথা হলো আমি মধ্যখানে থেকে আমি স্টার্ট করতে চাই না। এতে যদি এখন 20 দিন গ্যাপ থাকে তাহলে কোনো সমস্যা নেই, আমি 15 দিন বা 1 মাস পরেও আমি জয়েন দেবো, কোনো সমস্যা নেই আমার। কিন্তু স্যার আমি প্রথম অধ্যায় থেকে, জিরো থেকে আমি ক্লাস স্টার্ট করতে চাই। আচ্ছা, আচ্ছা, আমি স্যারকে শুক্রবারের দিন বলছিলাম। দেখেন আমি কি মাত্র 2টা ক্লাস নিয়েছি। আপনার সঙ্গে যিনি ক্লাস করছেন ওর সঙ্গে আপনাকে যুক্ত করেছি। তো এর পূর্বে ওনাকে 2টা ক্লাস নিয়েছিলাম। একটা ক্লাসের নাম ছিল হাউ টু স্টার্ট উইথ লার্নিং ইংলিশ, আরেকটি ক্লাস ছিল হচ্ছে টেন্সের উপরে ক্লাস। এই 2টা ক্লাস আপনি শুক্রবারের দিন আপনাকে আমি স্পেশালি এই 2টা ক্লাস করাই দিব। একটা সকালে আর একটা বিকালে নিব। আপনি তখন এই সঙ্গে বুঝতে পারবেন যে আমি কোথা থেকে। এবং আজকেও দেখেন যে ক্লাসটা, এই ক্লাসটা ওই টেন্সের ক্লাসের সঙ্গে সংযুক্ত আছে। ওই ক্লাসটা আপনি একইভাবে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি যেটা বলছেন আমাকে, প্রশ্নটা আমি বুঝতে পারছি। তো ওই যে 2টা ক্লাস আপনি শুরু থেকে শুরু করতে চাচ্ছেন, ওটা আপনি পারবেন, কোনো সমস্যা নেই। এবং আমরা এখনো বেশি দূর এগোইনি, আমরা মাত্র ক্লাসটা শুরু করেছি। আশা বুঝতে করি আপনি পারছি। বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, আপনি দেখেন। আর আপনি যেখানে না বুঝতে পারবেন আমাকে নক দিবেন, আমার নাম্বার তো দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, আপনাকে পাঠিয়ে দিব আবারও। এবং আপনি ক্লাসের ভিতরে, আমি কখনো তো মিউট করছি না, আপনি প্রশ্ন করবেন যে স্যার আমি এই জায়গাটায় বুঝিনি, আমি সেখানে আপনাকে আবার বুঝিয়ে দিব। তো দেখেন আমি একটু পড়াতে থাকি, তারপর আপনাদের কোশ্চেন গুলা নিব। এখানে প্রথমে বলছি যে কনজুগেশন অফ ভার্ব অথবা ভার্ব ফর্ম যেটা, এইটা আমাদের মুখস্থ করতে হবে। কয়টা মুখস্থ করতে হবে? 200টি ভার্ব ফর্ম আমাদের মুখস্থ করতে হবে। এই 200টি ভার্ব ফর্ম যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে কভার করতে পারবো। আমরা যে কথাগুলো বলতে চাই, আমার মনের যে ইচ্ছাগুলো আছে, এগুলা কিন্তু আমি বলতে পারবো। এগুলা আমরা শিখতে পারবো খুব দ্রুত। তো এই কথাগুলো কি বলছে এখানে, এই ভার্ব ফর্ম যেমন গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, স্পিক, স্পোক, স্পোকেইন, এইগুলা কিন্তু আমাকে একটু মুখস্থ করতে হবে। যেমন ক্যাচ মানে হচ্ছে ধরা, দেখেন, CATCH, ক্যাচ শব্দের অর্থ হচ্ছে ধরা। ক্যাচ, কট, কট, অর্থাৎ ক্যাচ মানে ধরা, ধরেছিলাম, ধরিয়াছি। বা যদি বলা হয় তারা মাছ ধরেছে, এই জায়গাটা দেখেন তারা মাছ ধরেছে, তখন কিন্তু আমি এই ক্যাচ ব্যবহার করে এটা বাক্যটা সাজাতে পারবো না। তখন বলতে হবে কি, দে হ্যাভ কট ফিশ, দে হ্যাভ কট ফিশ, অর্থাৎ তারা মাছ ধরিয়াছে। এই বিষয়গুলো আমরা শেখার পরে আমরা এখনই চলে যাচ্ছি টেন্সের ভিতরে। দেখেন চ্যাপ্টার 9, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স। প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স অর্থাৎ আমরা টেন্সের কিভাবে প্র্যাকটিক্যাল ইউজ করতে পারি, সেই বিষয়টা আমরা এখন একটু দেখবো। যে প্র্যাকটিক্যাল ইউজ বলা হচ্ছে কেন? অর্থাৎ প্র্যাকটিক্যাল ইউজ বলা হচ্ছে এই কারণে, আমরা টেন্স তো শিখি কিন্তু আমরা টেন্স শিখবো একেবারে হাতে কলমে।
আমরা টেন্সটা এমন ভাবে শিখবো যেন এই টেন্সটা দিয়ে আমরা প্র্যাকটিক্যালি কিছু করতে পারি। দেখেন এখানে দেওয়া আছে, আমরা জানি যে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বা কাল বলে। এই যে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়, এই সময়টা কিভাবে হচ্ছে? সময়টা হচ্ছে যে ওই যে আমি বললাম, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আর আমি ভাত খাবো। এই যে তিনটে কথা বললাম, একটি খাই, খাই বললে কখন খাই? দেখেন এখানে খাই বললে বর্তমানে খাই। যদি বলি পাস্ট টেন্সে হবে তখন কিভাবে বলবো? তখন আমি বলবো যে আমি ভাত খেয়েছিলাম। আর যদি বলি ফিউচার টেন্সে আমি কি বলবো? তখন বলতে হবে আমি ভাত খাবো। আমি ভাত খাবো। আচ্ছা এখানে খলিল সাহেব আপনি বলেন তো, সে ঘুড়ি উড়ায়, এইটা তিনটা টেন্স দিয়ে আপনি একটু কথা বলেন। সে ঘুড়ি উড়ায়, এটা প্রেজেন্ট টেন্সে কি হবে, পাস্ট টেন্সে কি হবে, আর ফিউচার টেন্সে কি হবে? বাংলা বাক্য বলেন তো। সে ঘুড়ি উড়ায়। হ্যালো, শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ আল মামুন, আপনি বলেন তো যে সে ঘুড়ি উড়ায়, এটা কি হবে? আনমিউট করেন। এটা আমি বললাম বাংলা বাক্য, সে ঘুড়ি হ্যালো। উড়ায়, এটা তিনটা হ্যাঁ, জি বাক্য স্যার, আপনি। বুঝতে পারছি। হ্যাঁ এটা বলেন, মানে সে ঘুড়ি উড়ায়, এটা তিনটা বাক্য বলেন। এটা তো প্রেজেন্টে আছে, আর পাস্টে আর ফিউচার টেন্সে কি হবে? আর সে গুড়ি উড়ায় ফার্স্ট টেন্স। আর তো সে গুড়ি উড়াইছে হ্যাঁ, ফার্স্ট টেন্স, আর সে গুড়ি উড়াবে। ধন্যবাদ। দেখেন এখানে আমাদের সামান্য একটু ভুল হয়ে গেছে। ভুলটা কি হয়েছে জানেন? এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে এখানে, যে এখানে আমরা বলবো সে ঘুড়ি উড়ায়, এটা প্রেজেন্ট টেন্স। আর যদি বলি সে ঘুড়ি উড়িয়েছিল, এটা হবে পাস্ট টেন্স। আর ফিউচার টেন্সে কি হবে? সে ঘুড়ি উড়াবে। কি হবে? সে ঘুড়ি উড়াবে। আচ্ছা, আবার প্রতিটি টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের 12 প্রকার টেন্সের সবগুলোই প্রয়োজন হয় না। কি হয় না বলেন তো? সবগুলাই প্রয়োজন হয় না। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এবং কনভারসেশনের জন্য শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সিম্পল ইনডেফিনিট টেন্সের বেশি ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ এখানে কি বলছে? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, তো এর ভিতরে সিম্পল ইনডেফিনিট টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে। এছাড়া প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স গুলোর ব্যবহার হয়ে থাকে। আর পারফেক্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। দেখেন আমরা যে পারফেক্ট টেন্সটা শিখবো, এই পারফেক্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। এই দেখেন এইখানে আমি এই বিষয়টা একটু দেখিয়ে আসি। যেমন এখানে বললাম যে প্রেজেন্ট টেন্স, তাই না? প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার। প্রেজেন্ট টেন্সরা চারি ভাই। কয় ভাই বলেন তো? চারি ভাই। যেমন এক ভাইয়ের নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, বড় ভাই। তার নিচে যে ভাই রয়েছে এর নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর তৃতীয় নম্বরে যে ভাই রয়েছে তার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর চতুর্থ নম্বরে একেবারে ছোট যে ভাইটি রয়েছে তার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমরা প্রেজেন্ট টেন্সের ভিতরে সব থেকে বেশি ব্যবহার প্র্যাকটিক্যাল ইংলিশে আমরা বেশি দেখতে পাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। কিসের ব্যবহার বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। এর ব্যবহার বেশি লক্ষ্য করা যায় প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশন এ পাস্ট এন্ড ফিউচার টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো বেশি পরিলক্ষিত। অর্থাৎ প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এবং কনভারসেশনে পাস্ট এবং ফিউচার পারফেক্ট, দেখেন পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, এইটার ব্যবহার কিন্তু আমরা বেশি লক্ষ্য করি। এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোর ব্যবহার খুব বেশি পরিলক্ষিত হয় না। কি বলছে দেখেন, এই জায়গাটা একটু ভালোভাবে মনে রাখবেন। যে কোনো টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা, এটা বেশি ভালোভাবে, মানে বেশি জায়গায় ব্যবহৃত হয় না। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য বলতে পারবেন? আব্দুল্লাহ আল মামুন, আপনি বলেন তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাংলা বাক্য বা ইংরেজি বাক্য বলতে পারবেন? চেষ্টা করেন, না পারলে আমি করে বলে দিব। হ্যাঁ, বলতে পারবো। হ্যাঁ দেখেন আমি এটা বলে দেই। এটা হচ্ছে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা হচ্ছে চলমান বা ঘটমান বর্তমান কাল সময়ের উল্লেখ সহ। যেমন আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাচ্ছি। কিন্তু যখন আমি বলবো আমি ভাত 1 ঘন্টা ধরে খাচ্ছি, আমি কি বললাম? আমি ভাত খাইতেছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখেন চলমান বোঝাচ্ছে আমি এই মুহূর্তে ভাত খাইতেছি। কিন্তু যখন আমি বলবো যে আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছি, তখন এই যে সময়ের উল্লেখ 1 ঘন্টা ধরে, এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা এইটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছিলাম, বা
বাবা বাড়ি আসার আগে আমি ভাত খাইতেছিলাম। এটা ফিউচার পারফেক্টেও কিন্তু এইভাবে বলতে হবে। অর্থাৎ একটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আর একটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইখানে সেই কথাটা বলা হয়েছে যে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোর ব্যবহার বেশি পরিলক্ষিত হয় না। দেখেন, আমরা এখানে দ্রুত ইংরেজি শেখার জন্য ভর্তি হয়েছি। তো যেগুলো আমাদের প্রয়োজন হয় না সেগুলো আমরা কেন শিখতে যাব? সেগুলো আমাদের শেখার কোনো দরকার নেই। অর্থাৎ আমাদের কথা বলার ক্ষেত্রে যে টেন্স গুলা বেশি ব্যবহার হয় সেইগুলো আমরা ভালোভাবে শিখবো এই চ্যাপ্টার থেকে। আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ। তো এইখানে দেখেন, আমরা যেগুলো আমাদের কথা বলার জন্য বেশি ব্যবহৃত হয় সেই টেন্স গুলো আমরা একটু শিখবো। আজকে আমাদের আলোচনার বিষয় অল অ্যাবাউট অফ সিম্পল টেন্স। এই দেখেন, এইটা আজকে আমরা খুব ভালোভাবে শিখবো। কি শিখবো? অল অ্যাবাউট অফ সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স। দেখেন, সিম্পল টেন্স অথবা ইনডেফিনিট টেন্স, এই সিম্পল টেন্সকে অপর নামে ডাকা হয়। সেইটাকে বলা হচ্ছে কি বলেন তো? সেটাকে বলা হচ্ছে ইনডেফিনিট টেন্স। এটা একটু মনে রাখবেন। এই সিম্পল টেন্সকে ইনডেফিনিট টেন্স নামেও বলা হয়। দেখেন এইটা কি লেখা, একটু পড়েন তো। আপনি পড়েন, আব্দুল্লাহ আল মামুন, আপনি পড়েন। এইটা পড়েন। আমরা আমরা সারাদিনে, সারাদিনে হ্যাঁ পড়েন পড়েন। আমরা সারাদিনে 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ এই অধ্যায়টিতে অত্যন্ত গুরুত্ব সহায়ক স্টাডি করতে হবে। ধন্যবাদ। দেখেন এইখানে আপনি নিজে একটু পরীক্ষা করে দেখবেন। আমরা সারাদিন যে কথাগুলা বলি এর 90 থেকে 95% কথাগুলো আমরা সিম্পল পাস্ট, প্রেজেন্ট অথবা ফিউচার, তার মানে আমি একটু ভেঙে দেই। এই কথাগুলো বেশিরভাগ কথা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্স অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। কেমন? যেমন দেখেন, আমি যদি বলি প্রসেন স্যার আপনাদের ইংরেজি পড়ায়, সোহাগ স্যার আপনাদের ইংরেজি পড়ায়, আমি স্কুলে যাই, আমি অফিসে যাই, আমি ভাত খেয়েছিলাম, তারা মাছ ধরেছিল, তারা স্কুলে যাবে, এগুলাকে কিন্তু সব প্রেজেন্ট, মানে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিট ব্যবহার করে করতে হবে। তো এই বাক্যগুলা যদি আমরা এইভাবে করতে থাকি, এই বাক্যগুলা যদি আমরা একের পর এক ধরে ধরে শিখতে থাকি, আমাদের সারা দিনের যে 90 থেকে 95% কথাবার্তা, এটা কিন্তু আপনার কভার হয়ে যাবে। আমি বিষয়টা আরো একটু ক্লিয়ার করে দিই। আমরা মাত্র তিনটা টেন্স যদি ভালোভাবে শিখতে পারি, সেই তিনটা টেন্স কি কি? একটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। এই তিনটা টেন্স যদি ভালোভাবে আমরা শিখতে পারি, তাহলে 90 থেকে 95% কথাবার্তা আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে পারবেন। যে যে দেশে থাকেন না কেন, কানাডা বলেন, ইউকে বলেন, ওখানে লোকজনদের সাথে আপনি সারা দিনের 90 থেকে 95% তাদের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন শুধুমাত্র তিনটা টেন্স জানার মাধ্যমে। তো তিনটা টেন্স জানতে আমাদের মাত্র 10 মিনিট সময় লাগবে। তো আমরা দেখি সেই তিনটা টেন্স কি কি। প্রথমেই আছে দেখেন পাস্ট সিম্পল। এই পাস্ট সিম্পলের আরেক নাম হচ্ছে কি বলেন তো? ইনডেফিনিট। যেমন পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা টেন্স, টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স মানে কি বলেন তো? কাল বা সময়। তার মানে বর্তমান কাল, অতীত কাল আর ভবিষ্যৎ কাল। তো এই তিনটা কালকে, প্রত্যেকটা কালকে চার ভাগে ভাগ করা হয়েছে। ওই যে বললাম প্রত্যেকটা কালের আবার হ্যাঁ, এখানে চারটা করে ভাই রয়েছে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সটা চারি ভাই: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সেও ঠিক তাই। তো এখানে প্রেজেন্ট বলেছি, ওখানে পাস্ট বলবো। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কিভাবে হচ্ছে দেখেন, কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, তাকে পাস্ট সিম্পল টেন্স বলে অথবা পাস্ট ইনডেফিনিট বলে। আবার একটু সংজ্ঞাটা দেখি। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমানে নেই, তাকে পাস্ট সিম্পল টেন্স বলে। যেমন চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের সাথে লাম, লে, লেন, নি, নাই এরকম থাকে। বাংলা ক্রিয়াপদের সাথে বাংলা ভার্বের শেষে কি থাকে? লাম, লে, লেন, নি, নাই। অর্থাৎ লাম লেম ল, তাম তেম ত। লাম লেম ল, তাম তেম ত। তো এই বাংলা বাক্য শেষে, ক্রিয়ার শেষে যখন এগুলা থাকবে, তখন মনে করতে হবে সেটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন কিভাবে গঠন প্রণালী দেখব। প্রথমে একটি সাবজেক্ট বসবে। প্রথমে কি বসবে? সাবজেক্ট। আমরা গঠন প্রণালী লাগে আমরা একটা এক্সাম্পল দেখে আসি। এই এক্সাম্পলটা একটু ভালো করে দেখেন।
এই এক্সাম্পলটা আমরা ভালো করে দেখে একটু লক্ষ্য করতে পারবো। কি লিখলাম? হি ড্রিউ আ পিকচার। এটা দেখেন, হি ড্রিউ আ পিকচার। এটার বাংলা অর্থ কি জানেন? এটার বাংলা অর্থ কি বলতে পারবেন? এখানে আছে দেখেন দেওয়া, সে একটি ছবি সে ছবি এঁকেছিল। এঁকেছিল। আচ্ছা, যদি বলি সে একটি ছবি আঁকে, তখন আপনি কিভাবে করবেন ট্রান্সলেশনটা? এটা তো পাস্ট ইনডেফিনিট আছে, হি ড্রিউ আ পিকচার। যখন প্রেজেন্ট ইনডেফিনিট আমি বলবো, তখন কি বলবেন? হি ড্র এ ড্র পিকচার। এই দেখেন, আমরা এই জায়গাটায় প্রত্যেকে ভুল করে থাকি। আপনারা দুইজনই ভুল বললেন, এবং এই ভুল করাটা স্বাভাবিক একটা ভুল। এটা আমরা প্রত্যেকেই করে থাকি যখন আমরা ইংরেজি নূতন শিখতে যাই। কি ভুল করেছি জানেন? সে একটি ছবি এঁকেছিল, এটা এখানে আছে পাস্ট ইনডেফিনিটে। কিন্তু আমি যখন বলবো সে একটি ছবি আঁকে, কোন সময় আঁকে? বর্তমান কালে আঁকে। আর এইখানে সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন। এই জন্য ভার্বের পরে এস বা ইএস দিতে হয়। আপনারা এই নিয়মটা শুনে এসেছেন হয়তো এতদিন, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে শুধুমাত্র একটা টেন্সে হবে, 12টা টেন্সের ভিতরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে একটি এস বা ইএস দিতে হয়। তো এখানে আপনারা বলেছেন হি ড্র আ পিকচার, এটা ভুল বলেছেন। এখানে ড্রর সঙ্গে একটা এস হবে, হি ড্রস আ পিকচার। এতটুক যা বললাম, এটুক কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। এইটা এই দেখেন, এই যে ভুল না, এরকম ভুল বলবেন কেন জানেন? ভুল না বললে কখনো শেখা যায় না, কিন্তু মুখ বন্ধ করে রাখা যাবে না। এই ভুল বলতে হবে। ভুল বলতে বলতে কিন্তু কোনো একটা সময় আমরা শুদ্ধের কাছে পৌঁছে যাবো, আমরা কিন্তু শুদ্ধ করে শিখতে পারবো। তো এখানে কি আছে দেখেন, সে একটি গাড়ি চালিয়েছিল। এখানে আমি একটু দেখবো, আমার এই গঠন প্রণালীটা একটু দেখেন সবাই। এই গঠন প্রণালীতে কি বলছে? গঠন প্রণালীতে বলছে কি, প্রথমে সাবজেক্ট বসবে। তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে হি। সাবজেক্ট কি হবে? হি। তারপরে ভার্বের ভি টু ফর্ম কি হবে? ওই যে দেখেন, একটু আগে আপনাদেরকে বললাম যে আমাকে প্রচুর পরিমাণে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে জানেন? এই জায়গাটা যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে চান, এই যে ড্র এর পাস্ট টেন্স আমি লিখেছি ড্রিউ, এই জায়গাটা যদি আপনি নির্ভুলভাবে লিখতে চান, এর জন্য আপনাকে ওই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করে আসতে হবে। ওই ভার্ব ফর্ম যত বেশি মুখস্থ করবেন, এই জায়গায় ভুলের পরিমাণ তত বেশি কমে যাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস। এই জায়গাটা দেখেন, এই টেন্স শেখার আগে ওই যে আপনাদের উপরে যে ভার্ব ফর্ম গুলো আমি আজকে দেখিয়ে দিয়ে আসছি না, ওইটা খলিল সাহেব আপনাকে তো পাঠিয়ে দিয়েছি। আর আপনাকে আমি পাঠিয়ে দেবো এই পিডিএফটা দেখে দেখে, কি প্রতিদিন মাত্র 5টা করে বা 2টা করে। হ্যাঁ, আপনি হ্যাঁ, ভাব লিস্ট আমাকে হ্যাঁ, হ্যাঁ, আমি পাঠিয়ে দিবেন। ক্লাস শেষেই দিয়ে দিব। এই যেটা পড়াচ্ছে এটাই পাবেন। তো এখান থেকে এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করবেন। দেখবেন ইংলিশ আপনার কাছে কখন যে সহজ হয়ে গেছে, আপনি নিজেও টের পাবেন না, আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এই ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে? তার একেবারে প্র্যাকটিক্যাল প্রমাণ আমি এখানে দিয়ে দিলাম, যে হি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। কিন্তু এটাকে যখন বলবো সে একটি ছবি এঁকেছিল, সে একটি ছবি এঁকেছিল, কি করতে হবে? তখন লিখতে হবে হি ড্রিউ আ পিকচার। কি বলতে হবে? হি ড্রিউ আ পিকচার। সে একটি ছবি এঁকেছিল। এই বিষয়টা যখন আপনি বুঝতে পারবেন, আপনার কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যাবে। আবার একটু দেখি আমরা, হি ড্রোভ এ কার। দেখেন, এই যে ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালানো, এই ড্রাইভ থেকে আমি নিয়ে এসেছি ড্রোভ। ড্রাইভ থেকে কি নিয়ে এসেছি? ড্রোভ। কেন নিয়ে আসলাম? কারণ এই বাক্যটা আছে পাস্ট ইনডেফিনিটে, সে একটি গাড়ি চালিয়েছিল। কিন্তু আমি যদি বলি সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালায়, তখন কি হবে? তখন হবে হি ড্রাইভস আ কার। হি ড্রাইভস আ কার, সে একটি গাড়ি চালায়। কিন্তু আমি যখন বলবো ফিউচার ইনডেফিনিট, আমি কিন্তু আমার কথাটা মনে রাখবেন, আমি কিন্তু শুধু প্রথম টেন্সটা শিখাচ্ছি। প্রথম কোনটা? ওই যে প্রেজেন্ট টেন্স 4 প্রকার, ওর প্রথমটা। পাস্ট টেন্স 4 প্রকার, ওর প্রথমটা। ফিউচার টেন্স 4 প্রকার, ওর প্রথমটা। অর্থাৎ সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল ফিউচার, এই তিনটা কিন্তু নিয়ে আমি এখন কথা বলতেছি। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। তো দেখেন এখানে বলছে সে একটি গাড়ি চালিয়েছিল, এটা পাস্ট ইনডেফিনিট। এটা প্রেজেন্ট ইনডেফিনিট কি হবে? সে একটা গাড়ি চালায়। দেখেন, সে একটি গাড়ি, এটা কিন্তু কখনো পরিবর্তন হবে না। এই জায়গাটুকু দেখেন, প্রত্যেকটা আমি কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছি। এই জায়গাটা কিন্তু পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? সে একটি গাড়ি, এইটুক কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমার পরিবর্তন হবে শুধুমাত্র ভার্ব। এই যে চালিয়েছিল, এই জায়গায় যদি আমি ফিউচার করতে চাই, তখন কি হবে? ফিউচার ইনডেফিনিট বলেন তো। সে একটি গাড়ি উইল। চালাবে, উইল আসবে, শ্যাল উইল আসবে। উইল। হি উইল ড্রাইভ আ কার।
হি উইল ড্রাইভ আ কার। দেখেন এই যে ড্রাইভার। প্র্যাকটিক্যাল টেন্স শিখাই দিচ্ছি, এইটুক শুধু একটু ভালোভাবে মাথার ভিতরে নিয়ে যান, আপনার কখনো টেন্স ভুল হবে না। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা কথা আছে, টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার প্রাণ বলা হয় হচ্ছে টেন্সকে। আর ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কি বলেছি বলেন তো? Verb is heart Hard of for the English. English language. হ্যাঁ, অর্থাৎ এই জায়গাটুকু যদি একটু ভালোভাবে বুঝতে পারেন, টেন্স এবং ভার্ব, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাকে যদি সহজভাবে শিখতে হয়, আমাকে শিখতে হবে সর্বাগ্রে টেন্স, আর তার আগে শিখতে হবে ভার্ব। কারণ দেখেন, এই ভার্বের পরিবর্তন মানেই হচ্ছে টেন্সের পরিবর্তন, আর টেন্সের পরিবর্তন মানেই আপনি ইংরেজি শিখে গেলেন। এইখানে তার একটা বাস্তব প্রমাণ আমি দিয়ে দিলাম, যে যদি বলি সে একটি গাড়ি চালায়, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর বাংলা হলো সাধারণ বর্তমান কাল। আর যদি বলি সে একটি গাড়ি চালিয়েছিল, এটা হয়ে গেল হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর যখন বলবো সে একটি গাড়ি চালাবে, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আমার এই ক্লাস রেকর্ড গুলো অবসর সময় বসে বসে দেখবেন, এবং এই পিডিএফ ফাইলটা একটু পড়বেন। এই ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে আশা করি অনেক অনেক সহজ হয়ে যাবে। তারপর একটা দেখেন, সে ইংরেজিতে কথা বলেছিল। বলেছিল মানে কি? গতকালকে বা 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে। তার ফল কিন্তু এখন আর বিদ্যমান নেই। এই জায়গাটা দেখেন, কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, তাকে পাস্ট সিম্পল টেন্স বলে। তাকে কি বলে? পাস্ট সিম্পল টেন্স বলে। Past simple. হ্যাঁ। এই চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের সাথে লাম, লে, লেন, নি, নাই এরকম থাকে। অর্থাৎ গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আবার দেখেন, সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি বসেছে? হি। প্রথম বাক্যটা দেখেন, সাবজেক্ট কি বসেছে? হি। আচ্ছা, ভার্বের ভি টু ফর্ম। দেখেন এই ভি টু আমার কেন কাজে লাগবে? এইটা ইংরেজি বলতে গেলে মানে এক কথায় কি জানেন, আমাদের এই যে নিঃশ্বাস প্রবাহিত হচ্ছে না সেকেন্ডে সেকেন্ডে, এই যে নিঃশ্বাস প্রবাহিত হওয়া, শ্বাস প্রশ্বাস, এইটাই হচ্ছে ভার্ব, এটাই হচ্ছে ক্রিয়া। এবং এই ভার্ব, একটা সেকেন্ড যদি আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমরা মারা যাব। তো ঠিক তদ্রূপ এই যে কোনো ল্যাঙ্গুয়েজে এই ভার্বটা হচ্ছে নিঃশ্বাসের মতো। এই ভার্ব হচ্ছে প্রাণ। কেবল তো আমি বললাম যে ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ এ সেন্টেন্স। অর্থাৎ এই হার্ট বিট, কোনো মানুষের যদি হার্ট বিট থেমে যায় সে কিন্তু মারা যাবে। তো প্রথমেই আপনাকে আগে ভার্বের ব্যবহার শিখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত বেশি ভালো, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, আপনি রুশ ভাষা শেখেন, আপনি হিন্দি ভাষা শেখেন, আপনি আরবি ভাষা শেখেন, আপনাকে আগে ভার্বের ব্যবহার শিখতে হবে। তারপর ওই ভাষার যে লেটার, বর্ণ ইত্যাদি ইত্যাদি আছে সেগুলো শিখতে হবে। তো এখানে কি বলছে? সে ইংরেজিতে কথা বলেছিল। হি স্পোক ইন ইংলিশ। দেখেন এই স্পিক থেকে আপনি যদি স্পিকের ভি টু ফর্ম কি হবে এইটা আপনি জানেন, তাহলে বাক্যটা করতে পারবেন, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। তো এখানে কি লিখলাম? প্রথমে বসবে হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট বসেছে হি, তারপরে ভার্বের ভি টু ফর্ম বসেছে ডিউ, আর ভার্বের পাস্ট ফর্ম বসেছে কি? আফিক্সার। এটাকে আপনি অবজেক্টও ধরতে পারেন, এক্সটেনশনও ধরতে পারেন। পরবর্তীতে কি আছে দেখেন, প্রেজেন্ট সিম্পল টেন্স। দেখেন এই যে প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা আমি একটু বড় করে দেই। এই প্রেজেন্ট সিম্পল টেন্সটা আমাকে খুব ভালো করে শিখতে হবে। কেননা আমরা যত কথা বলি তার ভিতরে এই প্রেজেন্ট সিম্পল টেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এখানে কি আছে, কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এমন বুঝালে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। কি বলছে? কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এমন বুঝালে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। সাধারণত প্রতিদিনের বা বর্তমান কালের কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। দেখেন বর্তমান কালের যদি কোনো অভ্যাস হয়, যেমন আমি পান খাই, আমি বিড়ি খাই, আমি চা খাই, এই যে অভ্যাসগত কোনো বিষয়, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের ভিতরে পড়বে। চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, দুইয়ে দুইয়ে চার হয়, এগুলোকে বলা হচ্ছে চিরন্তন সত্য। বৈজ্ঞানিক সত্য, যেমন দুইয়ে দুইয়ে চার হয়। ঐতিহাসিক সত্য কি? যেমন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়। এই যে ঐতিহাসিক যে সত্যগুলো রয়েছে না, এইগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে? এই ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, বৈজ্ঞানিক সত্য, এগুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। এগুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। এগুলো কিভাবে চিনবেন? বাংলা ক্রিয়াপদের সাথে রস্বই, এ,
ও অন্ত্যেষ্টিয়া। দেখেন এই তিনটা অক্ষর থাকবে বাংলা ক্রিয়াপদের শেষে, বেশিরভাগ জায়গায় এই তিনটি অক্ষর থাকবে, রস্বই এ ও অন্ত্যেষ্টিয়া, অর্থাৎ যাই, যায়, খায় এরকম থাকে। যেমন সে স্কুলে যায়, সে বিদ্যালয়ে যায়, সে বই পড়ে, সে ভাত খায়, সে ছবি আঁকে। অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে এই তিনটা অক্ষর থাকবে, রস্বই এ ও অন্ত্যেষ্টিয়া। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। কেমন? এইখানে দেখেন আমি স্কুলে যাই, এখানে আমি এবং স্কুল এটা কখনো পরিবর্তন হবে না। আমি যে 12টা টেন্স শিখবো, 12টা টেন্সের ভিতরে কখনো কিন্তু এইগুলা পরিবর্তন হবে না। কোনগুলো পরিবর্তন হবে না? আমি শব্দটি পরিবর্তন হবে না, আর স্কুল শব্দটির পরিবর্তন হবে না। শুধু পরিবর্তন হবে কিসের? এই যাই, এই যে ভার্বটি রয়েছে, যাই নামক একটি ভার্ব আছে না, এইটা পরিবর্তন হবে। আর কিচ্ছু পরিবর্তন হবে না। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়। দেখেন এখানে কিন্তু সে এবং স্কুল এটা পরিবর্তন হবে না। আমি স্কুলে যাই, এটা যদি বলে আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাব, আমি স্কুলে যেতে থাকবো। দেখেন এখানে আমি শব্দ এবং স্কুল শব্দের পরিবর্তন হবে না, ভার্বের পরিবর্তন। এই ভার্ব বা ক্রিয়ার পরিবর্তন যখন আমরা ভালোভাবে বুঝতে পারবো, তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে অনেক অনেক সহজ হয়ে ধরা দিবে। আমার কথা কি বুঝতে পারছেন? হুম। তো এইভাবে আমাদেরকে ভার্বটা শিখতে হবে। আর আমি আপনাদের এখন প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পড়াচ্ছি। তো এই টেন্স মানেই হচ্ছে ভার্ব, আর ভার্ব মানেই হচ্ছে টেন্স। এটা ভালোভাবে আপনাদের একটু বুঝতে হবে। গতদিনও আপনাদের ক্লাস নিতে পারেন, আমি অনেক অসুস্থ, ঠান্ডা লেগে গেছে, তো এই জন্য আর কি ক্লাসটা নিতে অনেক কষ্ট হচ্ছে। তারপরও রেগুলার যদি আমি মিস দেই আসলে এটা ভালো দেখায় না। তো এই জন্য কষ্ট করেও ক্লাসটা নিচ্ছি। আর রেগুলার ওয়েতে ক্লাস হবে। যদি কোনোদিন আমি অসুস্থ বা বাইরে কোথাও যাই, ওই ক্লাসটা আমি পরবর্তীতে নিয়ে দিব, কোনো গ্যাপ আপনারা পাবেন না। 3 মাসের ভিতরে আপনারা এই ল্যাঙ্গুয়েজটা মানে আশা করি আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে শিখতে পারবেন। 15-20টা ক্লাস করেন, তখন স্পোকেনের ক্লাস করাবো, ব্রিটিশ অ্যাকসেন্টে, আমেরিকান অ্যাকসেন্টে, কানাডিয়ান অ্যাকসেন্টে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ইউ উইল বি ফ্লুয়েন্ট উইদিন 3 মান্থস, আই বিলিভ ইট। তো এখানে আগে আপনাকে আগে এই বেসিক জিনিসগুলো শিখতে হবে। ওই যে যেমন বললেন যে সে ছবি আঁকে, হি ড্র এ পিকচার, এটা তো ভুল হয়ে গেল। এটা যদি আপনি কোনো নেটিভ স্পিকার, আপনি যে দেশে আছেন ওখানে কারো সামনে বলে ফেলেন হি ড্র এ পিকচার, সে কিন্তু হেসে উঠবে। সে হয়তো একটু লজ্জা পাবে, জানবে যে এই লোকটি ভালো ইংলিশ জানে না। এখানে আমাকে বলতে হবে হি ড্রস আ পিকচার। এবং এটা ড্রস কেন বলবো? যখন বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে এবং ওই জায়গায় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে আমাকে এস বা ইয়েস আনতে হবে। এটুক কি মনে থাকবে? হুম। এটা আরো ভালোভাবে শিখবেন। করতে থাকেন, ক্লাস করতে থাকেন। দেখেন আমাদের এই যে ইংলিশ নামক যে ল্যাঙ্গুয়েজটা, আমরা বহুদিন ধরে এটা ফেলে রেখেছি, এটা কিন্তু মরিচা পড়ে গেছে। এই মরিচাটা আমাকে পাথরে ঘষে 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 উঠিয়ে তারপর আমাকে ঝকঝকে বানাতে হবে। তো একদিনে কিন্তু ল্যাঙ্গুয়েজ কখনো শেখা যায় না, একদিনেও শেখা যায় না, এটা 1 মাসেও শেখা যায় না। এটা লেগে থাকেন, লেগে থাকলে সহজ হয়ে যাবে। তো এখানে কি বলছে দেখেন, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী এবং বিস্তারিত আমরা একটু আলোচনা করব। প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে ভার্বের ভি অন ফর্ম। এটা মনে রাখবেন, সাবজেক্টের পরে কি বসবে? ভার্বের ভি অন ফর্ম বসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটাকে বলে। তারপরে এক্সটেনশন বা বাকি অংশ বসবে। কেমন? যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সেই স্কুলে যায়, হি গোস টু স্কুল। সেই স্কুলে যায় কি হবে? হি গোস টু স্কুল। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। প্রত্যেকটা দেখেন এখানে প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্বের ভি অন ফর্ম আছে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন আছে। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, কোন জায়গাটা। প্রথমে সাবজেক্ট আনতে হবে, তো এখানে প্রথমে সাবজেক্ট এনেছি আই, তারপরে ভার্বের ভি অন ফর্ম এনেছি গো, তারপরে এখানে অবজেক্ট বা বাকি অংশ এনেছি টু স্কুল। এখানে টুটা হচ্ছে প্রেপোজিশনের ব্যবহার। এই প্রেপোজিশনের উপর আবার ডিটেইলস ক্লাস থাকবে। প্রেপোজিশন কেন বসবে, কিভাবে বসে, এর রূপ কেমন, এটা কোথায় বসে, এর নাম কি, কত প্রকার, সব শেখা যাবে। তো এখানে কি বলছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা কিসের গঠন প্রণালী? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখেন এই যে প্রেজেন্ট সিম্পল টেন্স, এইটাকে অন্য নামে ডাকা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নামে। এতটুকু কি বুঝতে পারছেন? হুম। আচ্ছা। জি, বুঝেছি। তারপরে দেখেন এখানে একটা জিনিস মনে রাখবেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স জানলেই আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের 80 থেকে 90% কথাবার্তা আপনি বলতে পারবেন। এবং এই টেন্স গুলা শেখা খুবই সহজ,
খুবই সহজ। যেমন আমরা ফুটবল খেলি, উই পেলে ফুটবল। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরপর সাজায় রেখে দিবেন, আর কিচ্ছু লাগবে না। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা লাগবে না, ওইটাকে অন্য কোনো ফর্মে রূপান্তর করা লাগবে না, কিছুই করা লাগবে না। শুধুমাত্র সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইটা সাজায় রেখে দিবেন। আপনার প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স কমপ্লিট হয়ে যাবে। যেমন সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। এখানে হি ইজ গোয়িং বা হি হ্যাজ গন, অর্থাৎ কোনো V2 V3 কিছুই লাগবে না, কিছুই লাগবে না। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য ইংরেজি কি? দা সান। সূর্য ইংরেজি কি হবে? দা সান। আচ্ছা, ওঠা ইংরেজি দর্শন। কি? রাইজ। ওঠা ইংরেজি কি? রাইজ। ওর সঙ্গে আবার দেখেন এস যোগ করেছি। কেন করেছি? সূর্য পূর্ব দিকে ওঠে, এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এবং এখানে সূর্য হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন। এই জন্য আমাকে ভার্বের পরে এস বা ইএস যোগ করতে হবে। তো কোথায় এস হয়, কোথায় ইএস হয়, এইটা যখন নাম্বার জেন্ডারে আগামীকাল ক্লাস করাবো তখন বুঝতে পারবেন। তো এখানে আমাকে মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আর এই যে ভার্বের বেস ফর্ম যেটাকে বলছি, যেটাকে বলছি V1 ফর্ম বা V2 ফর্ম, V3 ফর্ম, এই ফর্মগুলো আমাকে মুখস্থ করতে হবে। এটা পিডিএফ দিয়ে দিব, এটা আপনারা মুখস্থ করবেন। তারপর কি আছে দেখেন, সে প্রতিদিন এখানে আসে, হি কামস হেয়ার এভরিডে, হি কামস হেয়ার এভরিডে। তারপর কি আছে দেখেন, আকবর বাংলা সাল চালু করেন। আচ্ছা, আকবর তো অনেক আগে চালু করেছিল, তো এই বাক্যটা কি এরকম হওয়া উচিত ছিল না, যে আকবর বাংলা সাল বাংলা সাল চালু করেছিলেন? কিন্তু এখানে চালু করেছিলেন যদিও বলা হচ্ছে, কিন্তু এইটা হচ্ছে ঐতিহাসিক সত্য। আকবর হচ্ছে ইতিহাসের পাতায় একজন ব্যক্তি, উনি কিন্তু এখন জীবিত নেই। তো এইখানে আমার সংজ্ঞার ভিতরে পড়ে এসেছি দেখেন, কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। সাধারণত প্রতিদিনের বা বর্তমান কালের কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, সায়েন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য। এই জায়গাটা দেখেন, এই যে ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ, এই আকবর বাংলা সাল চালু করেন, এটা হচ্ছে একটা ঐতিহাসিক কথাবার্তা। এই জন্য এই টেন্সটাকে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভিতরে করব। আরো একটি দেখেন, এখানে বলছে যে চিরন্তন সত্য, পৃথিবীর সৃষ্টি শুরু থেকেই সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এটা কিন্তু চিরন্তন সত্য। এটা কি হবে? চিরন্তন সত্য। আচ্ছা, বৈজ্ঞানিক সত্য কেমন? 2 এ 2 এ 4 হয়, 2 আর 2 যোগ করলে 4 হয়, এখানে কখনো আপনি 5 বানাতে পারবেন না। তো এইগুলাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক সত্য। আর ঐতিহাসিক সত্য কি? আকবর বাংলা সাল চালু করেন, আকবর ইনোভেটস বাংলা ইয়ার, আকবর ইনোভেটস বাংলা ইয়ার। তো এইগুলাকে আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কাতারে রাখবেন। কি কি রাখবেন? সেটা হচ্ছে অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং ঐতিহাসিক সত্য। এইগুলো হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এবং সাধারণ প্রেজেন্ট ইনডেফিনিট তো আছেই, যেমন আমি ফুল তুলি, আমি ঘুড়ি উড়াই, আমি চিঠি লিখি, আমি ভাত খাই, আমি মামার বাড়ি যাই, আমি তার সাথে কথা বলি, আমি এ করি তা করি। এগুলা কিভাবে করতে হবে? এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে করতে হবে। তো এই যে বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলা কি আগের থেকে একটু সহজ মনে হচ্ছে এখন? হ্যাঁ। এবং এইভাবে ক্লাসটা করতে থাকেন, কিছুদিনের ভিতরে দেখবেন আপনার ভিতরে একটা বল, একটা ভরসা, একটা শক্তি কাজ করবে, যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আগের থেকে ডে বাই ডে ডেভেলপ করতে পারতেছি। তো এরপরে আমরা দেখব ফিউচার সিম্পল টেন্স। আমি আপনাদের আগেই বলে রেখেছি, আমি আপনাদেরকে এখন 3টা টেন্স মূলত দেখাচ্ছি। একটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, অপরটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এটাকে ফিউচার সিম্পল টেন্সও বলা হয়, ফিউচার সিম্পল টেন্সও বলা হয়। কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। কি বলছে? কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে, এই জায়গাটা দেখবেন। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে কি থাকবে জানেন? বে, বি, ব। কি থাকবে? বে, বি, ব। এইটা যখন থাকবে বাংলা ক্রিয়াপদের শেষে, তখন বুঝবেন যে এই বাক্যটা কিসে আছে বলেন তো? এটা আছে হচ্ছে, এটা কিসে আছে? তখন এটা ফিউচার টেন্সে থাকবে, ফিউচার টেন্স হবে, অর্থাৎ ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার ইনডেফিনিট। যদি আমি একটু উদাহরণ দেই, যেমন
সে স্কুলে যাবে, সে চিঠি লিখবে, সে আগামীকাল আমার সঙ্গে দেখা করবে। এই যে বাংলা ক্রিয়া শেষে বে, বি, ব, বে, বি, ব, এইগুলা যখন থাকবে তখন তাকে বলা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স অথবা ফিউচার সিম্পল টেন্স। দেখেন গঠন প্রণালী কি হবে, সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল আসবে। এই জায়গাটা একটু দেখেন, আমি একটু গ্রিন কালার দিয়ে হাইলাইট করে দিলাম। কি বলছে, সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান ফর্ম বসবে, এবং এখানে একটা কথা বলছে যে সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল এবং সেকেন্ড ও থার্ড পার্সনের সঙ্গে উইল বসে, কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় উইলের ব্যবহার চালু হয়েছে। এখানে আপনাদের বিষয়টা বুঝিয়ে রাখি, বিষয়টা হচ্ছে কি, যদি আপনি দেখেন যে যদি আপনি দেখেন যে শ্যাল বা উইল দুইটা বিষয় আপনার একটু কনফিউশন হতে পারে, কনফিউজড হয়ে যেতে পারেন, তো এখানে আধুনিক গ্রামার অনুসারে আপনি সব জায়গায় উইলের ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আমরা ছোটবেলায় গ্রামার বইতে পড়েছিলাম আই আর উই এর পরে শ্যাল বসে, বাদ বাকি সব জায়গায় উইল বসে। কিন্তু আপনি আই এর পরে উইল দিতে পারবেন, হির পরে উইল দিতে পারবেন, দের পরে উইল দিতে পারবেন। অর্থাৎ উইলটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন আধুনিক গ্রামার অনুসারে। এটা কেমন, যেমন এখানে দেখেন, সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। কি হবে, সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল, দে উইল গো টু স্কুল। তারপর কি আছে দেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। গঠন প্রণালী কি হবে, গঠন প্রণালীটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। এখান থেকে শ্যাল উইল আপনি বাদ দিয়ে দিতে পারেন, এখানে একটা রাখবেন, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। তো শ্যাল উইলটা দিলেও ভালো হয়, সমস্যা নাই, কিন্তু বলছে যে মডার্ন বা আধুনিক যত গ্রামার বই লেখা হয়েছে এর বেশিরভাগ বইতে কিন্তু শ্যালের পরিবর্তে উইলের ব্যবহারটা বেশি দেখতে পাওয়া যায়। কিসের ব্যবহার দেখতে পাওয়া যায় বলেন তো? উইলের ব্যবহারটা আমরা বেশি দেখতে পাই। যেমন আই উইল স্পিক ইন ইংলিশ, আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল, হি উইল প্লে ফুটবল। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। দেখেন এখানে আই এর পরে উইল, হি এর পরে উইল, দে এর পরে উইল। অর্থাৎ সাবজেক্ট যাই থাকুক না কেন আপনাকে সব জায়গায় উইল দিতে হবে। কিন্তু অ্যানসিয়েন্ট গ্রামার বইতে কিছু কিছু জায়গায় শ্যালের ব্যবহার ছিল। ওই যে বলেছি ওখানে লেখা ছিল আই আর উই এর পরে শ্যাল বসে, বাদ বাকি সব জায়গায় উইল বসে। কিন্তু এখানে আমাদের কি করতে হবে, এখানে আমি সব জায়গায় উইল ব্যবহার করতে পারবো। সিম্পল টেন্সের গঠন দেখেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এইখানে এখন আপনাদেরকে আমি কিছু বাক্য লিখে দেখাবো। কিভাবে দেখাবো, যেমন এইখানে মনে করেন আমি একটি বাক্য লিখলাম, বাক্যটা এমন থাকতে পারে, এটা লিখলাম আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই। দেখেন আই ইট রাইস, এই বাক্যটাকে আমি পাস্ট টেন্সে লিখলাম আই এ টি ই, আই এট রাইস, আর আই সি ই। আর এইটাকে আমি পাস্ট টেন্সে লিখলাম আই উইল ইট রাইস, আর আই সি ই। দেখেন কি লিখেছি, আই ইট রাইস, আই এট রাইস, আই উইল ইট রাইস। আমি এতক্ষণ ধরে যা পড়ালাম তার সারাংশ হচ্ছে এই তিনটি বাক্য। কিভাবে সারাংশ তিনটি বাক্য, এখানে দেখেন এই প্রথম বাক্যটা আছে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য, পরের বাক্যটি আছে পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য, আর পরের বাক্যটি আছে হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের বাক্য। যেমন আই ইট রাইস, আই এট রাইস, আই উইল ইট রাইস। অর্থাৎ এখানে কি হলো, এইখানে বিষয়টা এমন দাঁড়ালো, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের ভি অন ফর্ম, তারপর অবজেক্ট। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস অবজেক্ট। আর ফিউচার ইনডেফিনিট টেন্সে কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে আমরা তিনটা টেন্স শিখেছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। এই তিনটা টেন্সের কিভাবে গঠন প্রণালী হয়, এর বাংলা বাক্য ক্রিয়া শেষে কি থাকে, এবং এটা কিভাবে আমরা দেখে চিনবো, সবকিছু আমরা দেখে ফেলেছি।
ফিউচার ইনডেফিনিট টেন্সে বাংলা বাক্যের শেষে কি থাকবে? বে, বি, ব, বেন। দেখেন এই জায়গায় দেওয়া রয়েছে, এর বাংলা বাক্য শেষে কি থাকবে? ব, বে, বা, বেন থাকবে। ব, বে, বা, অথবা বেন, এইগুলা থাকবে কোথায়? বাংলা ক্রিয়াপদের শেষে। কোথায় থাকবে? ফিউচার সিম্পল টেন্সের শেষে। ফিউচার সিম্পল টেন্সের শেষে। এইবার আমরা দেখব স্টেপ অন। দেখেন এইবার আমরা দেখব স্টেপ অন। যেমন এখানে স্টার্টার, স্টার্টার মানে কি জানেন? যে শুরু করে, অর্থাৎ সাবজেক্ট বা কর্তা। দেখেন এই ঘরের দিকে খেয়াল করবেন, নিচে কি আছে? স্টার্টারের নিচে আছে দেখেন আই, উই, ইউ, হি, সি, আরো অনেক কিছু আছে। আচ্ছা, স্টার্টার অর্থাৎ সাবজেক্টের পরে কি দিতে হয়? আমরা কি শিখেছি? সাবজেক্টের পরে ভার্ব থাকে। সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব থাকে। তো এখানে দেখেন আমি একটি সাবজেক্ট নিলাম, সাবজেক্ট নিলাম কি? আই। আই। সাবজেক্ট নিলাম কি? আই। পরে দেখেন এই ঘরে আমি এখান থেকে একটি ভার্ব নিলাম, এখানে ভার্ব নিলাম কি? রাইট। এখানে আবার দেখেন ব্র্যাকেটে এস বা ইএস দেওয়া আছে। এই এস বা ইএস কোথায় কাজে লাগে? যখন এই সাবজেক্ট আই না হয়ে হি, সি অথবা কোনো মানুষের নাম হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তখন আমাকে এস বা ইএস ব্যবহার করতে হয়। এখানে দেখেন ব্র্যাকেটে সেই এস বা ইএস দিয়ে রেখেছি। তো এখানে কি হবে? আই তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এটা ফার্স্ট পার্সন। এই পার্সনের উপরে আগামীকাল আপনাদের ক্লাস দিব। তো আই এর পর এস বা ইয়েস হবে না, আই রাইট। আই রাইট কি? একেবারে শেষের থেকে এখান থেকে আপনি একটা নিবেন, অবজেক্ট নিবেন। আই রাইট আ লেটার। দেখেন আই রাইট আ লেটার। এই মাঝখানে দেখেন আমি বাদ দিয়েছি, কেন বাদ দিয়েছি? যখন আপনি পাস্ট টেন্স করবেন, তখন আইর পরে রাইট রাখা যাবে না, তখন ভি টু ফর্ম নিয়ে আসতে হবে। এই জায়গাটা দেখেন, এই যে ভি টু, দেখেন আমি সব কালার করে করে দিচ্ছি। আই, এই ভি টু আনতে হবে রোড। আই রোড, এই এ লেটার এটা আবার ঠিক থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ টেন্স মানেই ভার্বের পরিবর্তন, কখনো সাবজেক্ট এবং কখনো অবজেক্টের পরিবর্তন হবে না। এতটুকু কি বুঝতে পারছেন? আবার ওই কথা বুঝতে পারি। বুঝিনি? আবার বুঝিয়ে দেন ওই কথা। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, না বুঝতে পারলে বলবেন, আমি 1000 বার বুঝাবো, একবার না, দুইবার না। এখানে বলেছি কি, আমি এতক্ষণ যা আপনাদের শিখালাম, এই একটি মাত্র বক্সের ভিতরে কিন্তু এখানে দেওয়া আছে সবকিছু। বক্সটা কি দেখা যায় ভালোভাবে? দেখেন এই যে বক্স, এই বক্সের ভিতরে আমি এখানে কয়টা জিনিস একটু সংযোজন করেছি। বক্সটা একটু ভালোভাবে আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই বক্সের ভিতরে আমি কি করেছি? বক্সের ভিতরে আমি এখানে প্রথমে বাম পাশে যে সারি আছে, যে ঘরটি আছে, এই ঘরের ভিতরে আমি কিছু স্টার্টার লিখেছি, সাবজেক্ট আই, উই, হিউ, হি। এর পরের ঘরে আমি প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট মানে ভার্বের কয়েকটি, তিনটা ফর্ম লিখেছি। একটি হচ্ছে ভি ওয়ান ফর্ম, দেখেন এখানে লেখা আছে এই যে ভি ওয়ান ফর্ম। আরেকটি হচ্ছে ভি টু ফর্ম। আরেকটি হচ্ছে ফিউচারের ভি ওয়ান ফর্ম। ফিউচারের ভি ওয়ান ফর্ম। এটা কিন্তু ভি থ্রি বলা যাবে না। এই তৃতীয় নাম্বারের যে ঘরে, এটাও ভি ওয়ান ফর্ম, অর্থাৎ ফিউচারের ভি ওয়ান। যেমন দেখেন উইল রাইট, উইল সিং, উইল ওয়াশ, উইল নো, এগুলা হচ্ছে ফিউচারের ভি ওয়ান ফর্ম। তো এখানে কি দাঁড়ালো? স্টার্টার হচ্ছে আই। বাম পাশে দেখেন প্রথমে আমি আই নিলাম। এইবার আমি প্রেজেন্ট টেন্সের একটি বাক্য করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। আমি একটি চিঠি লিখি। তো আই নিলাম, সাবজেক্ট। আমরা এতক্ষণ কি শিখলাম? সাবজেক্টের পরেই ভার্ব বসে। তো আই এর পরে আমি একটি এখানে ভার্ব নিলাম, দেখেন গ্রিন কালার দিয়ে হাইলাইট করেছি, রাইট। কোন ভার্ব নিব? রাইট। এখানে আমি আর কোনো ভার্ব নিব না, মাঝখানে আরো দুইটা ঘর আছে, রোট আছে, উইল রাইট আছে, আমি আর নিব না, কারণ অলরেডি একটা ভার্ব নিয়েছি, রাইট। আর আমি শেষে গিয়ে একটা অবজেক্ট নিলাম, এ লেটার। তাহলে আমার বাক্যটা কি দাঁড়ালো? আই রাইট আ লেটার। এখান থেকে আরো করতে পারবেন। উই, প্রথমে এই এখান থেকে আপনি একটা সাবজেক্ট নেন, আমি একটা সাবজেক্ট নিলাম উই। তারপর কি নিলাম? এই সিং নামক একটা ভার্ব নিলাম। কি নিলাম? সিং। উই সিং। এই মাঝখানে থেকে আর নিব না। এই শেষের থেকে আরেকটি অবজেক্ট নিলাম, এ সং। এ সং মানে একটি গান। বাক্যটা কি দাঁড়ালো? উই সিং এ সং। আমরা, উই সিং এ সং, আমরা একটি গান গাই। আচ্ছা, এই বাক্যটা আপনি এই বক্স ব্যবহার করে আপনি পাস্ট টেন্স করতে পারবেন। কিভাবে? যেমন উই সিং না নিয়ে এখান থেকে এইটা নিব, স্যাং। এই স্যাং কেন নিব? এটা দেখেন এই যে পাস্ট সিম্পল টেন্স বা ভি টু, উই স্যাং এ সং। এখানে সাবজেক্ট বা স্টার্টার আর এই ডান পাশের ঘরের যে অবজেক্ট, এটার পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কিসের? শুধুমাত্র ভার্বের পরিবর্তন হবে। উই স্যাং এ সং। উই
স্যাং এ সং, আমরা একটি গান গেয়েছিলাম। আমরা একটি গান গেয়েছিলাম। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। এটা আপনি আবার একটু দেখবেন, ক্লাস রেকর্ড দেখবেন, আমার পিডিএফ ফাইলটা দেখবেন, আপনাদের কাছে প্রচুর প্রচুর সহজ মনে হবে। তো দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই কথাটা আমি আগেও একবার বলে এসেছি, এখানেও সেই কথাটা লিখে দেওয়া আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলা পরবর্তী ক্লাসে পাবেন। অর্থাৎ এখানে সাবজেক্ট মনে রাখবেন, সাবজেক্ট আই, উই, সরি, সাবজেক্ট হি, সি, এবং কোনো ব্যক্তি বা বস্তুর নাম যদি থাকে, হি, সি, কোনো ব্যক্তি বা বস্তুর নাম যদি থাকে, এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। এবং এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, ভার্বের পরে এস বা ইএস বসে। যেমন দেখেন, সে ফুটবল খেলে, নিচেই তার উদাহরণ দেওয়া আছে অনেকগুলা। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল। তারপর দেওয়া আছে টেন্স একটু পরিবর্তন করে, সে ফুটবল খেলেছিল, হি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। তারা ইংরেজিতে কথা বলে, দে স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলেছিল, দে স্পোক ইন ইংলিশ, দে স্পোক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলবে, দে উইল স্পিক ইন ইংলিশ। আমি যে তিনটা টেন্স আপনাদের শিখালাম, সেই তিনটা টেন্সের কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। সেই এক্সাম্পল গুলা কি কি? এক্সাম্পল গুলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে, পাস্ট ইনডেফিনিট টেন্স থেকে, এবং ফিউচার ইনডেফিনিট টেন্স থেকে। এই টেন্স গুলা থেকে যদি ভালোভাবে আমরা কিছু শিখতে পারি, তাহলে আজকের আমাদের এই বিষয়টা সহজ হয়ে যাবে। এখন এখানে আরেকটু জিনিস আপনাদের শিখাই দেই। আমরা যে বাক্যগুলা শিখলাম, এই বাক্যগুলাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ। এগুলোকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ। যেমন কি দেখেন, সে ফুটবল খেলে, এইটাকে বলা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। কি বোধক বাক্য বলেন তো? হ্যাঁ বোধক, যেটাকে অ্যাফার্মেটিভ বলে। সে ফুটবল খেলে, এটা নেগেটিভ কি হবে বলেন তো? দেখেন, আমরা যে কোনো বাক্য আগে বাংলায় বলার চেষ্টা করব, তারপর আমরা ইংলিশে বলবো। সে ফুটবল খেলে, এটা নেগেটিভ একেবারে সহজ, সে ফুটবল খেলে না। কি হবে বলেন? সে ফুটবল খেলে না। আচ্ছা, এখানে যদি বলি, হ্যাঁ, এখানে যদি বলি সে ফুটবল খেলেছিল, পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য, এইটা অ্যাফার্মেটিভে আছে, এটাকে আপনি নেগেটিভ কিভাবে করবেন? সে ফুটবল খেলেছিল, এটাকে এইভাবে বলবেন সে ফুটবল খেলেছিল না, এটা বলা যাবে না। বলতে হবে সে ফুটবল খেলেনি, সে ফুটবল খেলেনি। আচ্ছা, এইখানে দেখেন সে ফুটবল খেলবে, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ভালোভাবে? এখানে লেখা আছে সে ফুটবল খেলবে। আচ্ছা, এখানে নেগেটিভ কি করব? এটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করব, সে ফুটবল খেলবে না। কি করব বলেন তো? সে ফুটবল খেলবে না। এখানেও কিন্তু আমাকে সেই নেগেটিভ করতে হবে। দেখেন স্টেপ 2, এগুলো আমাকে শিখতে হবে। প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা অ্যাফার্মেটিভ বাক্যকে চার ভাবে বলা যায়: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। কেমন? যদি বলি করিম স্কুলে যায়, করিম স্কুলে যায়, এটাকে নেগেটিভ করা যায় করিম স্কুলে যায় না। এটাকে নেগেটিভ করা যায় কি? করিম স্কুলে যায় না। এইটাকে ইন্টারোগেটিভ করা যায় করিম কি স্কুলে যায়, করিম কি স্কুলে যায়। আর এইটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায় প্রশ্ন না বোধক, সেটা হচ্ছে কি? করিম কি স্কুলে যায় না, করিম কি স্কুলে যায় না। তো আমাকে প্রত্যেকটা বাক্য চার ভাবে করা শিখতে হবে: একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ, একটি নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন দেখেন, এখানে প্রথমে সাবজেক্ট রয়েছে উই, এখানে বক্স আঁকিয়ে দেওয়া আছে সুন্দরভাবে। আমি আপনাদের বললাম না, এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে গবেষণা করে সোহাগ স্যার অত্যন্ত সহজ কিছু পদ্ধতি আবিষ্কার করেছে, যে সহজ পদ্ধতিতে আপনারা ইংরেজি শিখতে পারবেন। যেমন এখানে দেখেন সাবজেক্ট দেওয়া আছে উই, সাবজেক্ট দেওয়া আছে কি? উই। এখান থেকে একটি অক্সিলারি ভার্ব নিতে হবে। আমি কি শিখাচ্ছি আপনাদের? নেগেটিভ করবেন কিভাবে। দেখেন, প্রথমে সাবজেক্ট নিলাম উই। আচ্ছা, তারপরে এখানে অক্সিলারি ভার্ব নিতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে, নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আসে। তো দুইটা তো একসঙ্গে বসানো যাবে না। সাবজেক্ট অনুসারে এখান থেকে আমি ডু নট নিলাম, তো কি হলো? উই ডু নট।
এটাকে সংক্ষেপে বলা যায় ডোন্ট। এটাকে বলা যায় ডোন্ট। তো উই ডোন্ট, তারপর এখান থেকে একটি ভার্ব নিলাম, এটা তো অক্সিলারি ভার্ব নিলাম, একটা মেইন ভার্ব নিতে হবে। এখানে একটা মেইন ভার্ব নিলাম পেলে, এখানে একটা মেইন ভার্ব কি নিব, পেলে। উই ডু নট বা উই ডোন্ট পেলে, এখান থেকে একটা অবজেক্ট নেন ফুটবল, কি নিতে হবে, অবজেক্ট নেবেন ফুটবল। উই ডু নট পেলে ফুটবল, আমরা ফুটবল খেলি না, আমরা ভাত খাই না, আমরা স্কুলে যাই না, আমরা মোবাইল ফোনে কথা বলি না, আমরা মোটরসাইকেল চালাই না, আমরা ঘুড়ি উড়াই না। এইভাবে নিজে নিজে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এইভাবে অ্যাফার্মেটিভ 10টা বাক্য লিখবেন, ওই 10টাকে আবার নেগেটিভ করবেন। কোন টেন্স থেকে করবেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এইটা যখন আপনারা করা শিখে যাবেন, তখন দেখবেন এই ল্যাঙ্গুয়েজটা আপনাদের কাছে অনেক অনেক সহজ হয়ে গেছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস। তো এইখানে আরো কিছু আপনারা নিজে নিজে তৈরি করেন, ইউ দিয়ে করেন। ইউ ডু নট রাইট আ লেটার। দেখেন এখান থেকে আপনি একটা নিলেন ইউ, এখান থেকে কি নিলেন, ইউ। তারপর একটা নিলাম, ইউ ডু নট হবে না ডাজ নট হবে, নিশ্চয়ই ইউ ডু নট হবে, এই ডাজ নটটা কিন্তু হবে না। তাহলে এখান থেকে কি নিব, ইউ ডু নট, ইউ ডু নট। তারপর এখান থেকে একটা নিন, ভার্ব নিন, কি লিখবো, এখানে ভার্ব নিলাম রাইট। ইউ ডু নট রাইট আ লেটার, অর্থাৎ তুমি একটি চিঠি লেখো না। ইউ ডু নট রাইট আ লেটার, ইউ ডু নট রাইট আ লেটার। হি দিয়ে করেন, হি যখন দিবেন তখন আর ডু নট দেওয়া যাবে না, তখন দিতে হবে ডাজ নট। হ্যাঁ ধন্যবাদ, আপনি বলেছেন, ধন্যবাদ। তাহলে কি, হি ডাজ নট, হি ডাজ নট সিং, এখান থেকে পেলে হয়ে গেল, রাইট হয়ে গেল। আরেকটি ভার্ব নেন, এখান থেকে নিতে পারেন আপনি সিং। তাহলে হি ডাজ নট সিং, এখান থেকে একটা অবজেক্ট নেন এ সং, হি ডাজ নট সিং এ সং। এর অর্থ কি, সে একটি গান গায় না। এখানে সব কিন্তু আমি নেগেটিভ করতেছি, কোনো অ্যাফার্মেটিভ থাকবে না। কি থাকবে না, কোনো অ্যাফার্মেটিভ থাকবে না। তো এই বিষয়গুলা যদি ভালোভাবে শিখতে পারেন, এই বিষয়টা যদি ভালোভাবে নিতে পারেন, আমি বিশ্বাস করি আপনারা, মানে ইউ উইল বি ফ্লুয়েন্ট অ্যান্ড এক্সপার্ট ইন ইংলিশ উইদিন 3 মান্থস। আপনাদের কি এটা বিশ্বাস হয়? অবশ্যই বিশ্বাস হয়, কারণ এটা আমি আপনাদের সঙ্গে আছি। আপনারাও যদি আমার সঙ্গে থাকেন, 3 মাসের ভিতরে অবশ্যই আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন, এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট, আই বিলিভ ইট। দেখেন তারপর কি আছে, আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। তারপর কি আছে, এগুলো কিন্তু এই বক্সের ভিতরে থেকে সব বাক্যগুলো তৈরি করা। আমি ফুটবল খেলি না, আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। যখন পাস্ট টেন্স করবেন তখন আর ডু নট থাকবে না, তখন ডিড নট আনতে হবে। বাদ বাকি সব ঠিক থাকবে। আই ডিড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। আই ওয়ন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। আই ওয়ন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। তারপর কি আছে, হি ডাজ নট ড্র এ পিকচার, ওই বক্সের ভিতরে থেকে এগুলো তৈরি করেছি। হি ডাজ নট ড্র এ পিকচার, সে একটি ছবি আঁকে না। হি ডিডেন্ট ড্র এ পিকচার, সে একটি ছবি আঁকেনি। হি ওয়ন্ট ড্র এ পিকচার, সে একটি ছবি আঁকবে না। তারপর স্টেপ 3-তে কি আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, দেখেন অক্সিলারি ভার্ব আছে এখানে, কি আছে, যেমন ইন্টারোগেটিভটা আমি আপনাদের পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। প্রথমে ডু বা ডাজ আসবে, ওই যে যেমন এখানে দেখেন কি করেছেন, সে একটি ছবি আঁকে না, হি ডাজ নট ড্র এ পিকচার। এই যে ডাজ নট বা ডাজেন্ট, এইটা প্রথমে আনতে হবে। কি করতে হবে, প্রথমে আনতে হবে। যেমন এখানে ডু বা ডাজ প্রথমে আনতে হবে। ডাজ আই রাইট আ লেটার, এটা কি হবে, হবে না। এখানে ডু আনতে হবে, কি আনতে হবে, ডু আই রাইট আ লেটার, আমি কি একটি চিঠি লিখি, ডু আই রাইট আ লেটার, আমি কি একটি চিঠি লিখি। তারপর দেখেন, ডিড উই সিং আ সং, আমরা কি একটি চিঠি লিখেছিলাম। অর্থাৎ এখানে কিন্তু আর আমরা নেগেটিভ করব না, এখানে করতেছে ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হলে ওই ডু বা ডাজ প্রথমে আনতে হবে। আর বাদ বাকি সব একই নিয়মে। দেখেন এটা দেখেন, এই যে আমি কি একটি চিঠি লিখি, আমি কি একটি চিঠি লিখি, কি হবে, ডু আই রাইট আ লেটার। পরে কিন্তু আপনাকে নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ এখানে এই জিজ্ঞাসাবোধক চিহ্নটা দিতে হবে। তারপর দেখেন, তুমি কি টিভি দেখো, ডু ইউ ওয়াচ টিভি। অর্থাৎ ডু অথবা ডাজ প্রথমে আনলেই ওই বাক্যটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আবার একটু ভালো করে দেখেন, এখানে লেখা আছে, এই যে সে কি চিঠি লেখে, ডাজ হি রাইট আ লেটার। সে কি চিঠি লিখেছিল, ডিড হি রাইট আ লেটার। সে কি চিঠি লিখবে, উইল হি রাইট এ লেটার, উইল হি রাইট এ লেটার। সে কি চিঠি লিখবে। অর্থাৎ এখানে ওই ডু বা ডাজ ওইটা প্রথমে আনবেন, আর এখানে ফিউচার টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকে শ্যাল বা উইল, সেইটা প্রথমে আনতে হবে। যেমন আমি একটি চিঠি লিখবো, আই উইল রাইট এ লেটার, আই উইল রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখবো। আমি কি একটি চিঠি লিখবো, উইল আই রাইট এ লেটার,
উইল আই রাইট এ লেটার? তো এইবার আমরা দেখবো স্টেপ 4 এর মাধ্যমে নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বা নাবোধক কিভাবে তৈরি করা যায়। অর্থাৎ এখানে নেগেটিভ ইন্টারোগেশন, ডোন্ট আই রাইট এ লেটার, ডোন্ট আই রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখি না, ডোন্ট আই রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখি না। তারপর কি আছে দেখেন, এই যে আমি কি গান করি না, আমি কি গান করিনি, আমি কি গান করব না। তাহলে আমরা একটা সিম্পল টেন্সের রুল দিয়ে কতগুলো বাক্য তৈরি করা দেখলাম। এখানে সেই বাক্যগুলো একটু দেখে নিব। যেমন আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি না, আমি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি না। তো এই নিয়মে দেখেন এখানে পাঁচ সিম্পলের ভিতরে আছে আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলিনি, আমি ফুটবল খেলিনি, আমি ফুটবল খেলেছিলাম, আমি কি ফুটবল খেলিনি। তো এখানে কি আছে, এই বাক্যগুলো আপনাদের একটু বাড়ির কাজ হিসাবে থাকলো। এই যে দ্বিতীয় যে বক্সটি আমি দেখালাম, এই বক্সের নিচে যে বাড়ির মানে বক্সের নিচে যে বাক্যগুলা, এইগুলো আপনারা একটু দেখে রাখবেন, পড়ে রাখবেন। পরবর্তী ক্লাস থেকে আমি এখান থেকে আবার শুরু করব এবং নাম্বার, জেন্ডার, কেস, এই বিষয়গুলো শিখাবো। তো এখন ওই পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। আর আপনারা এই পড়াগুলো, এই ক্লাসগুলো নিয়মিতভাবে করবেন। আই হোপ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট উইদিন 3 months। নো মোর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ ইন দ্য ওকে, নেক্সট ক্লাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।